বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বাদশ শ্রেণীর প্রিয় ছাত্ররা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমরা তো জানো জিন তত্ত্ব পড়ছি। জিন তত্ত্বের আজ শেষ ক্লাস। আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো সেক্স লিঙ্ক ইনহেরিটেন্সের যে লাস্ট ফেজ আমাদের সিলেবাসে আছে উদাহরণ হিসাবে, সেটা হলো ডিএমডি, অর্থাৎ ডুচেনি মাসকুলার ডিস্ট্রফি। এটা এক ধরনের ডিজেবিলিটিস বা ডিজিজ যেটা মানুষের হয় সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের কারণে। তো এই সেক্স লিঙ্ক ডিসঅর্ডার ডিএমডি আমরা আজকে আলোচনা করব। তো এই নামটা দেখো যে ডুচেনি মাসকুলার ডিস্ট্রফি বা ডিএমডি আমরা বলছি। এই ডুচেনি কেন আসছে? ডুচেনি আসছে দেখো যে গিলামি বেঞ্জামিন অ্যামান ডুচেনি, ইনি একজন নিউরোলজিস্ট, ফ্রান্সের মানুষ। তার জীবনকাল হলো 1906 থেকে 76। এই নিউরোলজিস্ট মূলত গিলামো বেঞ্জামিন অ্যামান ডুচেনি, এই ডুচেনির নাম অনুযায়ী আমরা এটাকে বলি ডুচেনি মাসকুলার ডিস্ট্রফি। তো এটা আসলে তোমরা বুঝতে পারছো যে পেশির জটিলতা এক ধরনের। আমাদের যে মাসলগুলো আছে, ঐচ্ছিক পেশিগুলো আছে, সেই ঐচ্ছিক পেশিগুলোর এক ধরনের জটিলতা। তো সেই জটিলতার কারণে কি হয়ে যায়, একজন মানুষ ডিজেবল হয়ে যায় এবং এই ধরনের মানুষগুলো খুব বেশি দিন বাঁচে না। যদিও আমি তোমাদের বলি যে এই ধরনের মাসকুলার ডিস্ট্রফি এটা অনেক ধরনের হতে পারে। এ পর্যন্ত মেডিকেল সায়েন্টিস্টরা প্রায় 30 ধরনের মাসকুলার ডিস্ট্রফি সন্ধান পেয়েছে। যদিও এর ভিতরে 9টা একটু প্রকট ধরনের, অর্থাৎ এই 9টা সাধারণত মানুষকে কি করে ফেলে, একেবারে ডিজেবল করে ফেলে এবং আর্লি এজে তাদের মৃত্যু ঘটায়। ঠিক আছে, কয় ধরনের কথা বললাম যে 30 ধরনের ডিএমডির খোঁজ পাওয়া গেছে, তার ভিতরে 9 ধরনের এ ধরনের প্রকট অবস্থা আছে। ঠিক আছে, তো এটা আসলেই কেন হয় সেটা তোমাদের বলি যে আমাদের দেহে যে ঐচ্ছিক পেশি আছে, তোমরা জানো যে প্রায় 600 পেয়ারের মতো ঐচ্ছিক পেশি আমাদের দেহে আছে। যে ঐচ্ছিক পেশিগুলোর কারণে আমরা কি করি যে আমাদের দেহের বিভিন্ন ধরনের নড়াচড়া, প্রাত্যহিক কাজবাজ, অর্থাৎ আমরা অ্যানিমাল সুলভ যে বিহেভিয়ার করি, আমরা নড়াচড়া করতে পারি, এই যে কথা বলছি, সব কিছু আমাদের বডির যে কোনো ধরনের মুভমেন্ট আসলে ডিপেন্ড করে। তোমরা জানো যে আমাদের এই ঐচ্ছিক পেশি এবং কঙ্কালের যৌথ সক্রিয়তার পরিপ্রেক্ষিতে। তো এই ঐচ্ছিক পেশিগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমরা হাঁটাচলাও করতে পারবো না, একেবারে স্থবির অথর্ব হয়ে পড়বো। তো এই পেশিগুলোর ক্ষেত্রে দেখো যে প্রায় হাজার 3000-এর অধিক প্রোটিন আছে পেশিগুলোর সক্রিয়তার জন্য কাজ করে। তো পেশিগুলোর সক্রিয়তা বলতে পেশি গঠন, তার কাজবাজ, এগুলো নিয়ন্ত্রণ করে হলো এই ধরনের প্রোটিন। তো প্রোটিনগুলো এই যে বললাম 3000-এর অধিক প্রোটিন, 3000-এর অধিক জিন এদের ক্রিয়েট করে, অর্থাৎ এদের জিনের সংখ্যা অনেক। ঠিক আছে, তো এই প্রোটিনগুলোর ভিতরে ডিস্ট্রফিন এক ধরনের প্রোটিন। আবার বলছি ডিস্ট্রফিন এক ধরনের প্রোটিন, ডিস্ট্রফিন। এই যে ডিস্ট্রফিন প্রোটিন, এই ডিস্ট্রফিন প্রোটিনের ঘাটতিতে মূলত আমাদের এই ডুচেনি মাসকুলার ডিস্ট্রফি বা ডিএমডিটা হয়। তো ডিস্ট্রফিন এই প্রোটিনটা আসলে কি করে সেটা যাওয়ার আগে আমরা একটু জেনে নেই যে এই ডিস্ট্রফিন প্রোটিন যে তৈরি হয় যে জিনের কারণে, সে জিনটা কোথায় থাকে। আমরা বলছি যে সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, তার অর্থ কি? তার অর্থ হলো অবশ্যই কোথায় আছে? এক্স ক্রোমোজোমে আছে। এটা আমাদের অর্থাৎ এটা এক্স লিঙ্ক ইনহেরিটেন্স, তাই না? এক্স লিঙ্ক ইনহেরিটেন্স। এক্স লিঙ্ক ইনহেরিটেন্স বলতে যেটা বোঝায় যেটা কোথায় থাকবে, অবশ্যই এক্স ক্রোমোজোমে থাকবে। তো এক্স ক্রোমোজোমের লোকাসটা ফাইন্ড আউট করছে বিজ্ঞানীরা। সাধারণত এর যে এই জিনটা যেখানে থাকে সেটা হলো যে লোকাস, সেটা হলো বলা হয় যে XP21। তো XP21 সেই লোকাস, যে লোকাসে কি আছে, কোথায় আছে এই লোকাসটা? এক্স ক্রোমোজোমে আছে, এক্স ক্রোমোজোমে আছে। আর এই এক্স ক্রোমোজোমের XP21 যে লোকাস, সেই লোকাসে যে জিনটা থাকে সেই জিনটা কি উৎপন্ন করে? ডিস্ট্রফিন প্রোটিন উৎপন্ন করে, ধরে নিলাম আমরা। তো এই ডিস্ট্রফিন প্রোটিন কি কাজ করে? আবার আসি, ডিস্ট্রফিন প্রোটিনটা কি কাজ করে? তো ডিস্ট্রফিন প্রোটিন আসলে আমাদের পেশির গঠন, বিকাশ
সক্রিয়তা এগুলো নিয়ন্ত্রণ করে। আবার বলছি, ঐচ্ছিক পেশির গঠন, বিকাশ, সক্রিয়তা এগুলো নিয়ন্ত্রণ করে। কিভাবে নিয়ন্ত্রণ করে? একটা উদাহরণ দিই তোমাদের। ঐচ্ছিক পেশির গঠন তোমরা জানো যে ঐচ্ছিক পেশিগুলো এরকম বান্ডেল মাসল বলি আমরা, তাই না? অর্থাৎ এখানে তোমার অনেকগুলো নিউক্লিয়াস থাকতে পারে, অনেক নিউক্লিয়াস থাকে সারফেসে, এবং কি থাকে যে এখানে মায়োফাইব্রিল থাকে উচ্চাকার, মায়োফাইব্রিলে কি থাকে ডট ডট থাকে, এগুলো তোমাদের জানা বিষয়, ঠিক আছে? তো এর আসলে বাইরের দিকে যে সেল মেমব্রেন, সে সেল মেমব্রেন কি আমরা বলি কি সার্কোলেমা বলি, তাই না? সার্কোলেমা। এই সার্কোলেমা ঠিক আছে? তো সার্কোলেমা খেয়াল করো যে সার্কোলেমার ভেদ্যতা, সার্কোলেমা ডিস্ট্রোফিন হরমোনের একটা কথা বলি তোমাদের, ডিস্ট্রোফিন হরমোনের ঘাটতির কারণে সার্কোলেমার ভেদ্যতা বেড়ে যায়, অর্থাৎ সে অবাঞ্ছিত বস্তুকে কোষের অভ্যন্তরে ঢুকতে দেয়, অপ্রত্যাশিত বস্তু এটা স্বাভাবিকভাবে ঢুকবে না। যদি ডিস্ট্রোফিন হরমোন ডিস্ট্রোফিন প্রোটিনটা যথারীতি ক্ষরণ হয় তাহলে ওই প্রক্রিয়া কিন্তু হবে না, অর্থাৎ বাইরে থেকে অবাঞ্ছিত বস্তু সার্কোলেমা ভেদ করে ভিতরে প্রবেশ করতে পারবে না। তো এই সার্কোলেমা ভেদ করে যে জিনিস প্রবেশ করে বেসিক্যালি সেটাকে বলা হয় যে সেটা ক্যালসিয়াম, ঠিক আছে? ক্যালসিয়ামের আয়ন প্রবেশ করে, ক্যালসিয়াম প্রবেশ করে। তো ক্যালসিয়াম প্রবেশ করলে কি হয়? ক্যালসিয়াম প্রবেশ করলে কি হয় যে এর যে মাসলের সেলগুলো, এই যে এক একটা বান্ডেল পেশির সেলগুলো কি হয়, তার গ্রোথটা ঠিক হয় না এবং শক্ত হয়ে যায়, রিজিড হয়ে যায়, ফাইবারগুলো কাজ করতে পারে না, সংকোচন প্রসারণ হতে পারে না, এবং পেশির যে বিকাশ সেটাও সম্ভব হয় না। তো এই কারণে এই যে ক্যালসিয়াম ঢুকে কি করলো, প্রত্যেকটা কোষকে শক্ত করে দিল। তাদের শক্ত করলে কি হবে, তাদের যে এই সংকোচন প্রসারণ যেটা অ্যাক্টিন মায়োসিন প্রোটিনের উপর ডিপেন্ড করে সেটার কার্যকারিতা ব্যাহত হয়, কোষের গঠন ব্যাহত হয়, কোষ বিভাজন ব্যাহত হয়, এবং এটা আর্লি স্টেজে হয়। তার মানে কি, যখন আমাদের বিকাশ হয় শৈশব অবস্থায়, তো শৈশব অবস্থাটা হলে কি হবে যে এই ঐচ্ছিক পেশিগুলো কিন্তু যথারীতি তোমার সুগঠিত হবে না। তো যথারীতি সুগঠিত না হলে ঐচ্ছিক পেশি যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায় তাহলে কি হবে যে আমরা যত ধরনের চলাচল, বিশেষ করে আমাদের পায়ের, হাতের, মেরুদণ্ডের যে পেশিগুলো সেটা ডিজেবল হয়ে যায়। তো পেশিগুলো ডিজেবল হলে কি হয় যে আমরা হাত পা দিয়ে যথারীতি কাজ করতে পারি না, চলতে পারি না, নড়তে পারি না, বা কি হবে যে আরেকটা বিষয় খুব ভালোভাবে খেয়াল করো যে ঐচ্ছিক পেশিগুলো কিন্তু আমাদের কঙ্কালের সাথে লাগানো থাকে। আর কঙ্কালের সাথে লাগানো থাকে মানে কি, যে কঙ্কালের সহযোগিতায় তারা কাজ করে। কঙ্কাল একাও কাজ করতে পারে না, ঐচ্ছিক পেশি একা কাজ করতে পারে না, ঐচ্ছিক পেশির কঙ্কালের যৌথ ক্রিয়ায় কিন্তু আমরা নড়াচড়া করি। তো সেটা একটা দিক। তাহলে এই ধরনের মুভমেন্ট হবে না সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু আর একটা বিষয় যে এই আমাদের কঙ্কাল যে কাঠামো, এই কাঠামোটাকে একেবারে একটা সুনির্দিষ্টভাবে সুগঠিতভাবে এটাকে বেঁধে রাখার কাজ, একটা শেপ দেওয়ার কাজ, সবসময় এটাকে একটা মজবুত ভাবে এটের বেঁধে রাখা যে কাজটা, সেই কাজটা কিন্তু ঐচ্ছিক পেশিগুলো করে। তো সেই ঐচ্ছিক পেশিগুলো যদি এই ধরনের ডিজাবল হয়ে যায় তাহলে কি হয় যে এই ব্যালেন্সটা আর থাকে না, অর্থাৎ আমাদের কঙ্কালের ভারসাম্য থাকে না, কঙ্কালের গঠনটা বিনষ্ট হয়ে যায়। তাহলে কি হবে যে আমাদের হাত পা বেঁকে যাবে, আমাদের অস্থিসন্ধিগুলো কুঁকছে যাবে, আবার কি হতে পারে যে মেরুদণ্ড স্বাভাবিক থাকবে না, মেরুদণ্ড ভার নিতে পারবে না, ব্যাকাতেরা হয়ে যাবে। এদের ব্যাকাতেরা হওয়ার কারণে একটা স্বাভাবিক মানুষ কিন্তু তারা চলন ক্ষমতা নষ্ট হয়ে যাবে। এবং স্বাভাবিকভাবে এটা তোমার 6 বছর বয়সেই পরে এটা বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায়। সে বৈশিষ্ট্যগুলোর কারণে কি লক্ষ্য করা যায়, তারা একটা শিশু, বিশেষ করে ছেলেদের হয়, মেয়েদের সাধারণত কম হয়, একটা 35,000-এর অকারেন্সে একজনকে স্বাভাবিক এই ধরনের অসুস্থ অবস্থায় অর্থাৎ ডিএমডি রোগে আক্রান্ত শিশু আমরা পাই। কয়টা বললাম যে 35,000-এ একজন, 35 থেকে 50,000-এ একজন। তো সেই বেবির ক্ষেত্রে কি হয় যে 6 বছর বয়স যখন হয় স্বাভাবিক চলাফেরার কথা সেটা সে আর করতে পারে না, ঠিক আছে? 12 বছর বয়সে তাকে আর সে চলাফেরা একদম ডিজাবল হয়ে যায়, তাকে হুইল চেয়ার দিতে হয়। এবং সাধারণত 25 বছরের মধ্যে যারা প্রকার ডিস্ট্রফিতে আক্রান্ত হয় তারা কিন্তু মারাই যায়, তাদের এই ধরনের ইনঅ্যাক্টিভিটির কারণে তারা মারা যায়। এবং পরবর্তীতে স্বাভাবিকভাবে ব্রেন বা নার্ভ টিস্যুগুলো আক্রান্ত হয়ে যায় এবং তাদেরকে বাঁচিয়ে রাখা যায়। এবং সিরিয়াস বিষয়টা হলো যে এটা আসলে কোনো ট্রিটমেন্ট নেই, কোনো ধরনের ট্রিটমেন্ট নেই, ঠিক আছে? তো এইটা গেল তার ফিজিক্যাল ডিসএবিলিটিস, অর্থাৎ ঐচ্ছিক পেশিগুলো। ঐচ্ছিক পেশি কিন্তু আমি তোমাদের বলেছি ডিস্ট্রফিন
ঘাটতিজনিত যে প্রবলেম সেটা কিন্তু অনেক ধরনের হয়, কোনোটা মাইল্ড, কোনোটা খুব সিভিয়ার অবস্থা সৃষ্টি করে, এবং কোনোটা খুব আর্লি যে মানুষের মৃত্যু ঘটায়, কোনোটা হয়তো 25 বছর পর্যন্ত লেংদি করতে পারে। ঠিক আছে, তো এইটা দেখো যে কি কারণে, যে শুধু ক্যালসিয়াম ঢোকে তা না, কিন্তু এই যে ফাইবার আমাদের যে পেশি তন্তুগুলো বিনষ্ট হয় অন্য কারণে, যেমন ওর ভিতরে চর্বি যাবে, শক্ত হয়ে যেতে পারে, অথবা ফাইবারগুলো ডিজেবল হয়ে যেতে পারে, মায়োফাইব্রিল, যে কারণে সংকোচন প্রসারণ হয় না। তো এরকম নানাবিধ কারণে কিন্তু ডিস্ট্রফি হতে পারে। এবং ডিস্ট্রফিন যে এক ধরনের প্রোটিন সেটাও না, বলছে যে অনেক অনেক প্রোটিন আছে এই ধরনের, যেগুলোর ঘাটতির কারণে আমাদের মাসল ডিজেবল হয়ে যেতে পারে। তো এটা যে ফিজিক্যাল ডিজেবিলিটিস পাশাপাশি মানুষের মেন্টাল ডিজেবিলিটিস যেটা, সেটাও সৃষ্টি হয়। অর্থাৎ একজন শিশু কি হবে, তার যে স্বাভাবিক আচার আচরণ সেটা প্রকাশ ঘটাতে পারে না, তার যে মানসিক বিকাশ সেটা রহিত হয় স্বাভাবিকভাবে, এবং স্বাভাবিক যেটা দেখা যায় যে এদের খুব কি বলা যায় যে স্বাভাবিক চলাচল বা অন্য বাচ্চাদের সমাবেশের মেশা, সেই অ্যাবিলিটিস তারা হারায়। ঠিক আছে, খানিকটা একা হয়ে যায়, এবং মানসিক উগ্রতা, খুব খিটখিটে মেজাজ, কোনো কিছু টলারেট না করতে পারা, বিশেষ করে যারা একটু মাইল্ড তাদেরকে স্কুলে ভর্তি করা হয়, সেক্ষেত্রে কি হয় যে পড়াশোনায় মনোযোগ, অর্থাৎ কোনো একটা বিষয়ে তাদের একাগ্রতা, মানসিক একাগ্রতা সেটা তারা দেখাতে পারে না। এই ধরনের মানসিক যে অসুস্থতা বা মানসিক ডিসএবিলিটিস কিন্তু ডিএমডিতে সৃষ্টি হয়। ঠিক আছে, তো আমরা ডিএমডির ফিজিক্যাল এবং মেন্টাল ডিসএবিলিটিস বুঝলাম, এবং ডিএমডি আসলে অনেক ধরনের হতে পারে সেটা বুঝলাম, এবং এর বেসিক কারণ যেটা সেটা বললাম যে এক্স লিঙ্ক ইনহেরিটেন্স, এক্স ক্রোমোজোমের XP21 যে লোকাস, সেই লোকাসে এই ক্রোমোজোমটা থাকে। আমরা এখন দেখি যেটা আমরা কীভাবে ইনহেরিট করি। ঠিক আছে, কীভাবে আমরা এই ডিজিজ বাচ্চাদের হতে পারে জেনেটিক্যালি। তো আমরা মূলত জিনতত্ত্ব পড়ছি, আমরা জেনেটিক ব্যাখ্যাটা অবশ্যই জানতে হবে। আমরা বললাম কি যেটা এক্স ক্রোমোজোমে থাকে, তো এক্স ক্রোমোজোমে এটা একটা প্রচ্ছন্ন অবস্থায় থাকে। তাহলে প্রকট অবস্থাকে আমরা ধরে নিলাম যে প্রকট অবস্থাটা হলো এন, নর্মাল ফেজ, আর এটা কি প্রকট। আর প্রচ্ছন্ন তাহলে কি হবে, প্রচ্ছন্ন হলো এই যে ডিএমডি, অর্থাৎ এটা মিউটেশন হয়েছে জিনের, যে জিন যে এটা রেসিসিভ ফেজ থাকবে। আমরা জানি যে এক্স লিঙ্ক ডিসঅর্ডারগুলো সবই রেসিসিভ ফেজে থাকে। তাহলে এটা নর্মালটা হলো ডমিনেন্ট ফেজ, আর রেসিসিভ ফেজটা আমরা ডি দিয়ে প্রকাশ করলাম, এক্সডি। তাহলে এক্সডি মানে কি, এই ডিএমডি ডিস্ট্রফিক প্রবলেমটা তার থাকবে। তো এই ক্ষেত্রে আমরা কি বলছি যে এটা হলো প্রকট, এটা হলো প্রচ্ছন্ন। যদি এই দুইটা থাকে, আমরা এটা আগেই জেনেছি, যদি এটা কেন ছেলেদের বেশি হবে, ছেলেদের ক্ষেত্রে কি হবে খেয়াল করো, ছেলেদের ক্ষেত্রে ভেরিয়েশন কি হবে যে এক্স ওয়াই এই, অথবা এক্স ওয়াই। এই ক্ষেত্রে দেখো যেটাতে আমরা দেখলাম যেটা হলো নরমাল এক্স, তাহলে এটা স্বাভাবিক। আর এই ক্ষেত্রে যদি ডিএমডি জিনটা থাকে, তাহলে কি হবে, এটা কিন্তু তোমার রোগী, এটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে রোগী, আর এটা কিন্তু স্বাভাবিক। তার মানে কি, একটা এক্স ক্রোমোজোম একটাতে যদি প্রচ্ছন্ন অবস্থায় থেকে যায়, সে রোগী হয়ে যাবে, আর যদি না থাকে সে স্বাভাবিক হবে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে কি হবে খেয়াল করো, যে মেয়েদের ক্ষেত্রে দেখো যে এটা এর দুটো এক্স, তাই না, এটা তিনটা ভেরিয়েশন আমরা পাবো। একটা ভেরিয়েশন দুটোই এন, তার মানে কি সে সম্পূর্ণ স্বাভাবিক। একটা ভেরিয়েশনে একটা এন আর একটা ডি, তার মানে কি কিন্তু বাইরে যেতে প্রচ্ছন্ন ডি, তাহলে তার এই ডিএমডি হবে কিনা, এই ডিএমডি কিন্তু তার হবে না, বাহ্যিকভাবে হবে না, কারণ তার প্রকট স্বাভাবিক জিনটা রয়েছে। তারপরে এটা কি হবে, এই কিন্তু ওই ডিএমডির বাহক হবে। আর যদি দুটোই ডি হয়, তাহলে সে অবশ্যই কি হবে, রোগী হয়ে যাবে। মেয়েদের ক্ষেত্রে দেখো যে তিনটা অপশনের একটা সাধারণত রোগী হয়, আর ছেলেদের 50-50, অর্থাৎ 50% স্বাভাবিক, 50%, অর্থাৎ দুটো এক্স, তাদের একটাই এক্স থাকে। এক্স এর যদি ডি থাকে তাহলে প্রচ্ছন্ন অবস্থায় সে রোগী হয়ে যাবে, আর যদি নরমাল থাকে তাহলে স্বাভাবিক। এই কারণে সব সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স, অর্থাৎ এক্স লিঙ্ক ইনহেরিটেন্সের মতো ডিএমডিও কি হয়, যে ছেলেদের বেশি হয় মেয়েদের অপেক্ষা। ঠিক আছে, এটা আমরা বুঝলাম। এখন দেখি যে আমরা কিভাবে এটা সন্তানের আসে পিতামাতা থেকে। খেয়াল করো যে আমরা একজন জানি না, আমরা দুজন স্বাভাবিক, তা দুজন স্বাভাবিক এরকম হতে পারে যে একটা বাবা নিলাম, সে এক্স ওয়াই, তার মানে কি এখানে এক্স এন, তার মানে কি স্বাভাবিক, তাই না, এটা কিন্তু স্বাভাবিক।
আর যদি আমরা একজন মা নেই প্যারেন্টের, সেই ক্ষেত্রে কি হবে, দুটো এক্স। আমরা এখানে আমরা ক্যারিয়ার নিলাম, অর্থাৎ একটাতে তার কি আছে, ডিস্ট্রফিক জিনটা আছে, আর একটা নরমাল। তাহলে বাহ্যিকভাবে সে স্বাভাবিক, বাহ্যিকভাবে সে স্বাভাবিক, কিন্তু তার ভিতরে কি আছে বলো তো, তার ভিতরে তোমার জিনটা আছে। এই প্যারেন্ট যদি আমরা সন্তান তৈরিতে তাদের সন্তান হয় স্বাভাবিকভাবে, তাহলে তাদের কি অবস্থা হবে সেটা আমরা দেখি। যে এইখানে দেখো যে এদের গ্যামেট কি হবে, গ্যামেটে এক্স এন আসলো নর্মাল, তাই না? আরেকটা গ্যামেট তো হয় স্বাভাবিকভাবে আসবে হয় ছেলেদের ক্ষেত্রে। আর এখানে মেয়েদের যে ডিম্বাণু তৈরি হবে সেটা কি হবে, একটা এক্স এন আর একটা হলো এক্স ডি। তো এইটা আমরা আমাদের কি অবস্থা হবে, আমরা একটু কোথায় নেব, যেটা যেটা নিচের দিকে দেখা যাচ্ছে না, আমরা উপরে চেকার বোর্ডটা আঁকি। দেখো যে আমরা গ্যামেট গুলো সাজাই, এই যে মেল গ্যামেটটা আমরা এদিকে নিলাম এক্স এন আর ওয়াই, শুক্রাণু দুইটা। এদিকে কি নেব, ফিমেল গ্যামেট। তো ফিমেল গ্যামেটটা আমরা কি পেলাম, এক্স এন আর এক্স ডি, ঠিক আছে? তাহলে ওই কাপল বা দম্পতির প্রথম বংশধররা কেমন হবে খেয়াল করো, দুটোই এক্স এন দেখো। তাহলে এক্স এন এক্স এন, এটা তো দুটোই এক্স, তার মানে কি কন্যা। এই কন্যা কিন্তু স্বাভাবিক, তাই না? এটা হলো স্বাভাবিক কন্যা, কারণ এখানে দুটোই নরমাল জিন আছে। কিন্তু এই কন্যাটার কি অবস্থা হবে, এক্স এন আর এই ডি আসবে এক্স ডি, তাহলে এই বাহক হলো। তার মানে কি কন্যারা কিন্তু স্বাভাবিক, 100% স্বাভাবিক, যদিও তার 50% জিনটা ক্যারি করছে। আর ছেলেদের ক্ষেত্রে কি হবে দেখো, এক্স অন ওয়াই, এই ছেলে স্বাভাবিক, পুত্র স্বাভাবিক, কারণ তার একটা এক্স সেটা কি আছে, নরমাল প্রকট অবস্থাটা আছে। কিন্তু এইটার ক্ষেত্রে দেখো এক্স ডি ওয়াই, তার অর্থ হলো এ কিন্তু রোগী, এ কিন্তু রোগী। কেন রোগী, যে তার একটা এক্সে তোমার ডিস্ট্রফিক জিনটা আছে। তাহলে এখন যে রেজাল্ট কি হবে, পুত্রদের কি হবে, 50% স্বাভাবিক আর 50% রোগী বা ডিএমটি গ্রস্ত। আর কন্যাদের ক্ষেত্রে দেখো, কন্যাদের বাহ্যিকভাবে দেখো তাদের কারো অসুস্থতা নেই, কিন্তু 50% কি হলো, পরিপূর্ণ স্বাভাবিক, আর এই 50% ক্যারিয়ার হবে, বাহক। তাহলে তোমরা বুঝতে পারছো যে এই প্রজন্মে কিন্তু শুধু রোগী হিসাবে আত্মপ্রকাশ করবে পুত্ররা, ঠিক আছে? তা আমরা এইটা একটা বিষয় এখানে বলে দিতে পারি যে আগে এক্স লিঙ্ক ইনহেরিটেন্স গুলো যেমন পড়ছিলাম, যে এরা জিগজ্যাগ বা ক্রিস ক্রস ওয়েতে ট্রান্সফার হয়। তা ক্রিস ক্রস ওয়ে আমরা কি নিয়েছিলাম, যে বাবা মা জেনারেশনে কিন্তু একজন বাহক মা নিয়েছিলাম, ঠিক আছে? আর এইখানে এসে এই জেনারেশনে কি করলাম, যে আমরা পুত্রদের ভিতরে একজন রোগী পেয়ে গেলাম। তার মানে কি কন্যার পরের জেনারেশনে পুত্ররা আক্রান্ত হবে, তারপরে আবার কন্যারা বাহক হতে পারে, তারপরে আবার পুত্ররা আক্রান্ত হবে, ঠিক আছে? তো এইখানে দেখো যে কন্যারা কিন্তু বাহক হলো, অর্থাৎ বাহ্যিক ফেনোটাইপে তারা রোগগ্রস্ত হয়নি। তো এই কারণে কি হয়, যে সাধারণত ছেলেদের এই সকল প্রবলেম ডিএমটি সহ অন্যান্য এক্স লিঙ্ক ইনহেরিটেন্স গুলো তারা বেশি আক্রান্ত হয় মেয়েদের তুলনায়। তো ডিএমডি নিয়ে আশা করি তোমরা বুঝছো। পরের দিন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করা হবে সেটা হলো বিবর্তন। তোমরা ভালো থেকো, আল্লাহ হাফিজ।